শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে ধলায়, মথুরাপুর ধলা, দক্ষিণ 24 পরগনায় মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং পুলিশ প্রশাসন চুরির তদন্ত করতে যায়নি, গিয়েছিল তার বাড়ি ডাকাতি করতে, লুট করতে। সেই রকমই অভিযোগ করছেন কিন্তু মিত্তার আপন চাচা, আপন কাকা। তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো সত্যি মারাত্মক অভিযোগ করছেন যে যার বাড়ি থেকে চুরি হলো তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য কাছ থেকে 1,75,000 টাকা নেওয়া হয়েছে। 2 লক্ষ টাকা দাবি করেছিল, যা তার বাড়ি থেকে খুব কষ্ট করে 1,75,000 টাকা তাকে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন যে আবু সিদ্দিক হালদার, যিনি মারা গেছেন, তার চাচা আমাদের সঙ্গে রয়েছে। শুনুন বিস্ফোরক ধোলা থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। আপনাদের বাড়ি থেকে বাইক, মোবাইল এবং বাড়ির সোনা গয়না সেগুলো প্রশাসন নিয়ে গেছে, তো সেগুলো কি আপনারা ফেরত পেয়েছেন? এখন কিছু ফিরিয়ে দেয়নি। ফিরিয়ে দেয়নি কিছু? না না না। টাকাটা কিসের জন্য নেওয়া হয়েছে? টাকাটা ভাইপোর যখন অতিরিক্ত মারধর করছে, বেধড়ক মারধর করছে, আমার আরেকটা মেজদা বলে সে বাধ্য হয়ে রাজদীপ বাবুকে বলল আমার ভাইপোকে আর মারেন না, যে কোনোভাবে ওকে ছেড়ে দিই। এই কারণে রাজদীপ বাবু বলেছে যে আমার 2 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে। আমার মেয়েটা কোথায় ধার দেনা করে নিয়ে এসে 1,75,000 টাকা দিলে তারপরে মারটা কম করে। এই জিনিস, যে বাড়ির স্বর্ণ জিনিস চুরি হচ্ছে, সে তো আপনাদের চুরি হচ্ছে, আবার আপনাদের বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে মারছে। আমার বাড়িতে যে চুরিটা হয়েছে, সে 2টো বাচ্চা ছেলে চুরি করেছে, তাকে আমি ধরেও ফেলেছি, ঠিক আছে। তারা মেনেও গিয়েছে, সে ভিডিও আমার কাছে আছে। তারা বলে দিয়েছে যে আমরা চুরি করেছি, আমরা তোমার সব ফিরিয়ে দেব। ইতিমধ্যে কখন পুলিশ চলে এসছে আমি জানি না। আমি পুলিশকে খবরও দিই নাই, ফোনও করি নাই। ওর মধ্যে পুলিশ চলে এসছে, এসে ঘর ভিতরে চলে গিয়েছে, গিয়ে 2টো বাচ্চাকে কি বললো জানি না। তারপরে পুলিশটা সেই বাচ্চা দুটোকে নিয়ে বাইরে এলো, এসে বলল সোনার টাকা কোথায় রেখেছি বল। তখন ওই একটা বাচ্চা, ওর নাম তানজিজুর মোল্লা, হ্যাঁ, ও বলে দিল যে আমি আবু সিদ্দিক, মানে আমার ভাইপোর কথা বলে দিল, বলছে আমি ওর ভাইপোকে দিয়ে দিছি। পুলিশ শিখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার ভাইপোর ওপরে ওই যে ঘাড় ধাক্কালতে গাড়ি তুলে নিল। আমার ঘরে চুরি হয়েছে, আমাকেও গাড়ি তুলে নিয়ে থানার ভিতরে গিয়ে ওই যে বেধড়ক মাছ চালু করলো আমার ভাইপোকে। আর কোনো কথা নেই। আপনাকে মারেনি? না, আমাকে মারেনি। আমাকে এক জায়গায় বসিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে আমার ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে সুইচ অফ করে রেখে দিয়েছে। ওই রাজদীপ মুখার্জি? হ্যাঁ, রাজদীপ সরকার, হ্যাঁ হ্যাঁ, ও। আর ওর সঙ্গে আরও 4-5 জন, কে জানি না, ওদের নাম জানি না। ওই 4-5 জন মিলে আমার সামনে 4খানা লাঠি ভেঙে দিয়েছে। আমার ভাইপো খালি কাঁদছে, ও করছে আপাকে তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। প্রচুর মার, যখন মারছে আমি সহ্য করতে পারিনি, বাধ্য আমি পুলিশের পায়ে জড়িয়ে ধরেছি, আমার ভাইপোকে ছেড়ে দাও। কিভাবে কুত্তার মতো মেরেছে, পুরো থানাটা পুরো কাঁপছে, থরথর করছে। বাইরের মানুষ সব ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ ভয়তে থানার সামনে আসতে পারেনি। তারপরে যখন মার বন্ধ হচ্ছে না, রাত 12:30 1টার সময় নিয়ে গেছে। সেদিন রাতভর ছিলাম, দিনভর মার চলছে, ওইভাবে মার চলছে। ভাইপো মারের জ্বালায় খালি বলছে আমি নিচ্ছি, যখন হ্যাঁ বলছে তখন একটু মারটা কম করে দিচ্ছে। এইভাবে দিনভর মারতেই ছিল। দিনভর মারার পরে যখন সন্ধ্যাবেলা 8টার পরে বড়বাবু রুমেতে আমাকে ডাকলো, ভাইপোকে নিয়ে এলো। নিয়ে এসে রাজদীপ বাবু বড়বাবুর সামনে লাঠি দিয়ে আমার ভাইপোকে ফের মারছে, বলছে বল কোথায় রেখেছি। আমার ভাইপো ফের বাদ দিয়ে বললো হ্যাঁ আমার ঘরে রেখে দিস। তারপরে যখন প্রচুর মারধর করছে, আমার ভাইপো বলছে আমার ঘরে রেখে দিছি, আমার মার কাছে আছে, আমি দিয়ে দেবো। কিন্তু ওর তো নেই, ও কি করবে? কোথাতে 4-5 বার হ্যাঁ বলেছে, আবার নিয়ে যাচ্ছে, নেই তো কোথাতে পাবে, ও দেবে। যখন রাত্রেবেলা 8টার সময় যখন বড়বাবু আমার সামনে রাজদীপ স্যারকে বলছে যে একে এবারে বাড়িতে নিয়ে যা, নিয়ে গিয়ে যদি মানা দেয়, একে নিয়ে এসে জামা প্যান্ট খুলে দিবি, ন্যাংটো করে বেধড়ক দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দিবি, দে বেধড়ক মারবি। হ্যাঁ, আমার সামনে বলছে। তখন আমি কাঁদছি, বলছি কি হবে এবারে ভাইপোটার। তারপরে আমার হাতে আমার ফোনটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো বাইরে চলে যা তুই। আমি তাড়াতাড়ি করে ভাইপোকে বাঁচানোর জন্যে বাড়িতে ফোন করলাম। ফোন করে বললাম, আমার ওয়াইফকে ফোন করে বললাম তোমাদের বৌদির, আমার ভাইজির হাতে কানে যা যেখানে আছে, তোমরা যে কোনোভাবে এই জিনিস কোটা তোমাদের ভাইপোর বাঁচানোর জন্য যে কোনোভাবে রেডি করো, নাহলে ভাইপোকে আর বাঁচাবে না। বলতে আমার বাড়ির লোক যা যেখানে ছিল, আমার ভাইজির, আমার ভাইপো, আমার মানে ভাবির, আমার ওয়াইফের কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে রাখার পরে এবার আমার
আমার ওয়াইফ বলছে বলে এই দেখো পয়সা তো ঘরে নেই, কোথায় পাবো পয়সা এক্ষুনি। তখন আমার তখন আমার একটা দিদি তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে একটা হিন্দু বৌদি আছে, বৌদির গিয়ে পায়ে জড়িয়ে ধরেছে, তোমাদের কাছে যা পয়সা আছে দাও। সেই পয়সাটা নিয়ে এসে রেখেছে। তারপরে আমার ভাইপোকে নিয়ে বাড়িতে আইলো সেই জিনিসগুলো দেওয়ার পরে রাজদীপ স্যার হাতে তুলে নিল, নিয়ে আবার আমার হ্যাঁ 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 পুলিশ লুট করতে হ্যাঁ নিয়ে নিচ্ছে যখন, তখন আমার আমার ওয়াইফের হাতে দিয়ে দিল, দিয়ে বলল তোমার হাত থেকে দাও, আমি ভিডিও করে নিচ্ছি। রাজদীপ সরকার ও ও একটা পুলিশ কি অন্য কিছু আমি জানি না, ঠিক আছে। এরপরে আমার আমার ওয়াইফ যখন রাজীব স্যারের হাতে দিয়ে দিল, তারপরে মাঠটা বন্ধ হলো। তারপরে বাড়ি নিয়ে তারপরে থানায় নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পরে এবার আমাকে বলছে বলে তুমি তোমার ভাইবোর নামে একটা কেস লেখো। আমি বলছি না স্যার, আমার তো সব নিয়ে নিয়েছে, সব তো চলে গেছে, আমি আর কিচ্ছু চাই না, আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন, আমি না ঘরে চলে যাব। রাত্রেবেলা হচ্ছে ওটা। বলছে না তোমার একটা কেস লিখতে হবে। আমি বলছি না স্যার আমি লিখবো না। বলছে হ্যাঁ একটা কেস লিখতে হবে। জোর জবরদস্তি করে আমাকে দিয়ে কি একটা লিখে আর ওই সই করে নিল। তারপরে আমাকে ছেড়ে দিল, বলল তোমার ভাইপো এখন থানা আছে, থাক, কালকের কালকের আমরা চালান করে দেবো ইয়েতে, মানে ওই কাকদ্বীপ কোর্টে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তো আনন্দ হয়ে গেলাম, আমি বলি যা হয়ে গেছে গেছে, আমার ভাইপোটাকে তো ফিরে পাবো। তখন কিন্তু ভাইপো পুরো জখম, পেটে ফুটে রক্ত, হ্যাঁ, ওর পিছন পায়খানার দাঁততে তখন রক্ত বার হচ্ছে তখন, ঠিক আছে। তো তারপরে আমি যখন বাড়ি চলে গেলাম, আমার একটা শালা কোর্টের অ্যাডভোকেট, সে আমাকে রাত 12টার সময় ফোন করেছে। ফোন করে বলছে ভাই যে কোনোভাবে তোমার ভাইপোকে কালকে বার করে নিন, জামিন করে নিন, নাহলে ওরা আর বাঁচাবে না। আমি বলছি কেন? আমাকে তো বড়বাবু আর ওই রাজীব স্যার বললো যে না আর কিছু হবে না, সব তো হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলছে না তুমি যে কোনোভাবে ওকে কোর্ট থেকে বার করে নিন, জামিন দিয়ে নিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার তো সারা হও, তুমি তো একটা কোর্টের উকিল, তোমার হায়ে কে আছে তাকে দাও, দিয়ে যে কোনোভাবে ভাইপোকে জামিন করে নাও। ও বললো দেখো 50,000 টাকা লাগবে একদিনের মধ্যে, না হলে হবে না। আমি বলি কোথায় পাবো, আমার কাছে তো আর কিচ্ছু নেই, কি করবো আমি? অনেক গিয়ে তার ধরে ঘরের আশেপাশ থেকে সবার কাছে চেয়ে চিনতে নিয়ে আমি পয়সাটা রেডি করেছি, করে তারপরের দিন কোর্ট থেকে আমার ভাইপোকে জামিন করে নিয়ে আমি আর ঘরে যাইনি। আর আমার দাদা যে যে ভাইপো, মানে ওর আব্বা তো থাকে বাইরে, থাকে হায়দ্রাবাদে থাকে, ঠিক আছে। ওর আব্বা খালি আমার কাছে ফোন করছে আর কাঁদছে, আমার ছেলেটাকে তুই বাঁচা, তুই বাঁচা। আমি বলছি আমি আর কি করবো, আমার তো সব নিয়ে চলে গেছে, ওরা কিচ্ছু নেই, আমি কি করে বাঁচাবো? বলে আমি তাড়াতাড়ি করে ওই কোর্ট থেকে বার করে ডাইরেক্ট আমি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই, ঠিক আছে। গ্রামীণ হাসপাতালে ওরা একটু দেখলো, দেখে ট্যাবলেট ফ্যাবলেট দিল, দিয়ে বললো তোমার ভাইপোর অবস্থা বহুত খারাপ। হ্যাঁ, তারপরে সেই রাতটুকু বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে যাওয়ার পরে রেখে দিয়েছি। ভাইপোর তখন হালকা হালকা গলা থেকে রক্ত উঠছে তখন, ঠিক আছে, হালকা হালকা মানে গলা থেকে রক্ত উঠছে, যা খাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, একটু পানি খেলে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ইয়েতে ওই সংগ্রামপুরে একটা বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরা দেখে বললো বলে আমরা পারবো না, বলে ওরা কি করলো আর জানি না, আমার তো মাথা ঠিক নেই তখন, ঠিক আছে। ওইখান থেকে তারপরে ডায়মন্ডে অন্য একটা বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম, তাদের কাছে একদিন রেখে দিলাম। একদিন রেখে বললো আমাদের এখন ডাক্তার নেই, ডাক্তার কালকে আসবে। ওইভাবে ভাইপো একদিন ভোর পড়ে আছে, হ্যাঁ, আর খালি স্যালাইনের একটা দেওয়া ছিল। ভাইপোর তো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলছি এবারে কোথায় নিয়ে যাবো? তারপরে অন্য একজন আমার বন্ধু বললো বলে অন্য একটা ভালো একটা নার্সিংহোম আছে, তোমরা এক কাজ করে ওতে নিয়ে যাও। বলতে ওই নার্সিংহোমটার নাম ইয়ে কোয়ালিটি, ওই 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 ওইখানে, হ্যাঁ, মানে কোয়ালিটিতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আমরা এর সব টোটাল রিপোর্টগুলো করবো, তারপরে আমরা কিছু বলতে পারবো। আমি বললাম ঠিক আছে, তোমার পায়ে ধরেছি, তুমি যে কোনোভাবে রিপোর্টগুলো করাও। বলতে ওরা রিপোর্টগুলো করানোর পরে 4টের সময় বলছে তোমার ভাইপোর দুখানা কিডনির সমস্যা হয়ে গিয়েছে, ঠিক আছে। তখন ভাইপোর শ্বাসকষ্ট হালকা হালকা চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। ওরা তাড়াতাড়ি করে সেই মুখে কি দেয় না গ্যাস রেখে দিয়েছে। দেওয়ার পর আমি ভাবছি এবারে কি হবে। ওইখান থেকে যখন ওরা রাত 10টার পরে, মানে টাইমগুলো আমার ঠিক খেয়াল নেই, তো আমার তো মাথা ঠিক ছিল না। তারপরে রাত 10টার পরে ওরা যখন বললো আমাদের কাছে হবে না, ওইখান থেকে নিয়ে ইয়েতে ওই মানে ওই পাকসার কাছের পাশে, হ্যাঁ, ওই চিত্তরঞ্জনে
রাত্রেবেলা নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে ওখানে কোনো সিট নেই, ডাক্তার নেই। সেদিন আবার রবিবার ছিল, আবার ছিল, ঠিক আছে, যার কারণে কোনো ডাক্তার নেই, সিটও নেই। ওইভাবে ভাইপোকে চিত্তরঞ্জনে ফেলে রেখেছে একটা বেডে দিয়ে, আর গ্যাসটা খালি দিয়ে রেখেছে, ঠিক আছে। ওর যখন প্রচুর শ্বাসকষ্ট আস্তে আস্তে বেড়ে চলে গেছে, ঠিক আছে, তখন খালি আমরা কাঁদছি আর বলছি এবারে কোথায় নিয়ে যাবো, আর তো আমাদের শেষ, এবার আমরা কোথায় যাব। তারপরে ওইখান থেকে একটা ওই অ্যাম্বুলেন্সওয়ালা বলে দাঁড়াও আমি তোমাদের একটা দাখানা ঠিক করে দিচ্ছি, বলতে ওই চিত্তরঞ্জনের কাছে ওই মানে ওই স্বস্তিক বলে ওইখানে বললো একটা ভালো ডাক্তার আছে তোমরা নিয়ে যাও, বলতে ওইখানে গিয়ে ভর্তি করেছি। ভর্তি করার পরে তখন ওর শ্বাস পুরো মানে দম আটকে যাচ্ছে, ঠিক আছে। ওরা আইসিইউতে রেখে দিয়েছিল ওকে, হ্যাঁ, সেই সব হাতে পায়ে কী সব দিয়ে রেখেছিল। আমি তো ঠিক জানি না, ও তো আমার মাথা ঠিক ছিল না। আমি খালি ভাবছি এবারে কী হবে, যখন সিরিয়াস হয়ে গেছে বহুত। তারপরে দেখছি অনেকক্ষণ পরে দেখি না আমাদের গ্রামের দুটো মানে পার্টির লিডার, মানে টিএমসি পার্টির মানে সহকর্মী, ওরা দুজন আমাদের কাছে আসে, এসে বলল ঠিক আছে তোমরা চাপ নিউনি, আমরা চেষ্টা করবো এতে যাতে ভালো হয়ে যায়, ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরাও দেখো, বলতে ও আমাকে বললো থানার বড়বাবু আসবে। হ্যাঁ, আমি বলি থানার বড়বাবু কেন আসবে, থানার বড়বাবু তো মেরে তো থানার বড়বাবু তো রাজীব স্যারকে দিয়ে মেরে তো এই কেসটা করেছে, তা উনি কেন আসবে, বলছে হ্যাঁ আসবে। আমি বলি আচ্ছা ঠিক আছে আসবে, আসুক। বলে থানার বড়বাবু আরও 4 জন মিলে গেল, গিয়ে সেই পার্টির দুটো ছেলেকে বললো যা খরচা হবে তোমরা দেখভাল করো, আর যা টাকা লাগবে আমি দেবো, বলে আমাদের সামনে, হ্যাঁ আমাদের সামনে বড়বাবু ওই দুটো পার্টির ছেলেকে 50,000 টাকা দিয়েছে হাতে, দিয়ে বললো টাকা এদের হাতে দেবে না, যা খরচা হবে তোমরা করো যাতে ও ভালো হয়ে যায়। বলে বড়বাবু পার হয়ে গেল। তার খানিকটা তারপরে সেই পার্টি সহকর্মী দুটো আমাদের সঙ্গে ছিল, ওরা হ্যাঁ আমাদের যথেষ্ট হেল্প করেছে যাতে ও ভালো হয়ে যায়। তার খানিকটা পরে আমার ভাইপো মারা যায়। এ তো পুলিশ প্রশাসন পুরো ডাকাতি করেছে আপনাদের সঙ্গে। আমি কি করবো বলো, আমাদের হাতে কিছু আছে? আমরা চাই কি যে আইনের জায়গা থাকবে, হ্যাঁ আমরা চাই। কিরকম শাস্তি চান? এই যে শাস্তি বলতে আমার সামনে তো ভাইপোকে মেরেছে, আমি তো সেইটা বুঝতে পারছি না। কুত্তার মতো আমার ভাইপোকে খালি তড়পে মেরেছে। আমার ভাইপো খালি থানার ভিতরে এদিক ওদিক খালি ছুটেছে, কুকুরের মতো ছুটছে, আর আমার পায়ে ধরছে। ও বলছি আবার তুমি বাঁচাবো, আমি বলছি আমি কি দিয়ে বাঁচাবো, আমার তো থানার ভিতরে ফেলে রেখেছে এক কোণে, আমি কি দিয়ে বাঁচাবো। হাইকোর্টে কি আমি চাই কি যে ওই পুলিশ কেন মারলো, আর চোর অরিজিনাল চোরকে, এইটা আইনত ভাবে আমি সঠিক বিচারটা আমি পেতে চাই। আর ওই যে রাজদীপ সরকার, ও যে ওই আমার ভাইপোকে কুত্তার মতো, ওই বিশেষ করে ওর হাতে বেশি মারটা পড়েছে আমার ভাইপোরা। আমার সামনে তো 4টে লাঠি ভেঙে দিয়েছে। আমি তো বলছি তো আমার ভাইপো যখন কোর্ট থেকে আমি বার করি, আমার ভাইপো আমাকে বলে কাকা আমার পিছনে লাঠি ঢুকিয়ে দিয়েছে। আমি তো দেখিনি ভিতরে ওটা কি করছে, ওর নিয়ে খালি আসছে ও বাবা গো আমার বাঁচা গো। আমার ভাইপো থানার ভিতরে এমন ভাবে কাঁচার বলছে, ও স্যার এখন আমার একটা কিডনি কেটে নাও, তোমরা আমার একটা কিডনি কেটে নাও আমার সামনে। আমি আশটা পাচ্ছি, আমার তো বাইরে রেখেছে থানার ভিতরে, বলতে কাঁচের ভিতরে বন্যে করছে, আর আমার বাইরে রেখেছে। তো আমি খালি আশটা পাচ্ছি, ও স্যার আমার একটা কিডনি কেটে নাও, আমার একটা কিডনি কেটে নাও আমার ভাইপো। তারপরেও আমার ভাইপোর ফিরে পেলাম না। এই বিচারটা আমি চাই, আমি সরকারের কাছে আবেদন করি এইটা কেন হলো, কোন কারণে হলো, সঠিক তথ্যটা আমরা যেন পেয়ে যাই। আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাই।